শীতলপুর গ্রামে সিরাজ নামের এক দিনমজুর, তার বউ মাজেদা আর তার এক ছেলে নাঈম, মেয়ে হামিদা একসাথে বসবাস করত। সিরাজ অনেক দয়ালু এবং সাদাসিধে ব্যক্তি ছিল। ওগো, আপনি তো জানেন সামনে বর্ষার সময় আসতেছে। আগের বছর বর্ষার সময় আমাদের অনেক কষ্ট করে দিন পার করতে হয়েছে। আমাদের ঘরের ছাউনি জায়গায় জায়গায় ছিদ্র হয়ে আছে। যদি ঠিক না করতে পারি তাহলে এই বছরও আমাদের অনেক কষ্টে পোহাতে হবে। বৃষ্টির সব পানি আমাদের ঘরের ভিতর পড়বে। তুমি ঠিক বলেছ মাজেদা, আগের বছরও আমাদের অনেক কষ্টে পোহাতে হয়েছে। এই বছর যেভাবে করে হোক আমাদের ঘরের ছাউনি ঠিক করতে হবে। মাজেদা, আমি এখন মহাজনের কাছে গেলাম। যদি মহাজন আমাকে টাকা দেয় তাহলে অতি তাড়াতাড়ি আমাদের ঘরের ছাউনি ঠিক করার কাজ শুরু করে দেব। এ কথা বলে সিরাজ তার মহাজনের কাছে যায়। মহাজন মশাই, আপনি তো জানেন আমার কাছে একটুও টাকা পয়সা নেই। বর্ষাকাল শুরু হয়ে গেছে সামনে। আমার ঘরের ছাউনি জায়গায় জায়গায় ছিদ্র হয়ে আছে। এবার যদি আমার ঘরের ছাউনি ঠিক না করি তাহলে বর্ষার পানি সব ভিতরে চলে আসবে। আগের বার তো পাড়া প্রতিবেশী আমার ঘরের জিনিসপত্র রাখতে দিয়েছিল, কিন্তু সেই লোক এবার বলেছে আমার জিনিসপত্র রাখতে দেবে না। যদি এবার আমার ঘরের ছাউনি ঠিক না করি তাহলে আমার ঘরের জিনিসপত্র সব পানিতে ভিজে নষ্ট হয়ে যাবে। মহাজন, যদি আপনি আমাকে কিছু অগ্রিম টাকা দেন তাহলে আগে যে কাজ করব সে কাজের মজুরি থেকে আপনি কেটে নিয়েন। সিরাজ, তুমি ভালোভাবে জানো যে আমি তোমাকে কোনো কিছুর জন্য নিষেধ করি না। আমি সব সময় তোমাকে সহযোগিতা করি। আর তুমি এটাও জানো যে এবছর আমাদের জমির ফসলের চাষাবাদ ভালো হয় না। এই কারণে অনেক লোকসান হয়েছে। এজন্য আমাকে ফসল চাষাবাদ বন্ধ করতে হবে। তুমি এখন অন্য কোথায় কাজের খোঁজ করে নিও। আমি এখন আর চাষাবাদ করতে পারবো না। মহাজন মশাই, আমি এ সময়ে কোথায় কাজ খুঁজবো? আমি তো আপনার কাছে টাকা ধার করতে এসেছিলাম, আর আপনি তো এখন আমার জীবিকাই কেড়ে নিলেন। আমি এখন কি করব? সিরাজ, আমি বুঝতে পারছি তোমার সমস্যাটা, কিন্তু আমি কি করব বলো? আমিও তো অনেক সমস্যার ভেতরে আছি। আমি কি করব বলো? যদি ফসলি চাষাবাদ না হয় ঠিক মতো তাহলে আমি তোমাকে টাকা কিভাবে দেব বলো? সিরাজ, আমারও তো বউ বাচ্চা পরিবার আছে। আমারও তো চিন্তা ভাবনা হচ্ছে আমাকেও কোথায় কাজ খুঁজতে হবে। সিরাজ অনেক হতাশা ভরা মন নিয়ে বাড়ি ফিরে যায়। ওগো, মহাজনের কাছে তো গিয়েছিলেন, টাকা পেলেন? মাজেদা, মহাজন মশাই আমাকে টাকা না দেওয়ার জন্য নিষেধ করে দিয়েছে। তার অবস্থাও ঠিক আমাদের মতো। সে আর তার জমির চাষাবাদের কাজ করবে না বলেছে আমাকে। সে তার কাজকর্ম থেকে নিষেধ করে দিয়েছে আমাকে যেতে। আমাকে অন্য কোথায় কাজের খোঁজ করতে হবে। ওগো, এ তো আপনি অনেক বড় সমস্যার কথা বলছেন। আগে তো বাড়ি ঘরের চিন্তা ছিল, আবার এখন তো নতুন করে কাজের চিন্তা শুরু হয়ে গেল। এখন বর্ষাকালে কোথায় কাজ পাবেন? আপনি যদি কাজকর্মই না থাকে তাহলে বাড়িঘর ঠিক কিভাবে করবেন? মাজেদা, তুমি এত ভাবনা চিন্তা করো না। কালকে আমি কোথাও না কোথাও কাজের খোঁজ করব। যদি আল্লাহ চায় তো বাড়ি ঘরের ছাউনিটাও আমি ঠিক করব। পরের দিন সিরাজ কাজের খোঁজ করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিছু সময় যাওয়ার পর তার চোখ ধানের আড়তে গিয়ে পড়ে। সে মনে মনে ভাবে, আরে, সামনে একটা ধানের আড়ত দেখতে পাওয়া যাচ্ছে। ওখানে গিয়ে জিজ্ঞাসা করলে মনে হয় একটা কাজের খোঁজ পাবো। পরে সিরাজ আড়তের মালিকের কাছে যায়। মহাজন মশাই, আপনার আড়তে কি একটা আমার জন্য কাজ পাওয়া যাবে? আমার আড়তে কাজ করার জন্য পরিশ্রমী এবং বিশ্বাসযোগ্য লোকের দরকার আছে, কিন্তু তুমি কি ধরনের কাজ করো? মহাজন মশাই, আমি চাষাবাদের কাজ করেছি, মাঝে মধ্যে নানান ফ্যাক্টরিতে কাজ করেছি। আমার গোডাউনের কাজের অভিজ্ঞতাও আছে। আমাকে যে ধরনের কাজ করান আমি কাজ করার জন্য প্রস্তুত আছি। দয়া করে যদি আমাকে একটা কাজ দিতেন তাহলে আমি অনেক কষ্ট করে কাজ করে আপনাকে খুশি করতাম। দেখো, কষ্ট করে সকলে লোক তো কাজ করে, কিন্তু এখানে জমির চাষাবাদের কাজ না, এখানে বস্তা উঠা নামানোর কাজ করা লাগে।
জি মহাজন মশাই, আমি এ কাজ করতে পারবো। আপনি আমাকে বলেন কবে থেকে কাজে আসা লাগবে। দেখো, বর্তমানে আমার কাছে যে কাজ আছে সে কাজের জন্য অলরেডি লোক নিয়োগ দেওয়া আছে। যখন আবার কাজের জন্যে যখন লোকের দরকার হবে তখন আমি তোমাকে খবর দেব। এখন আমার লোকের দরকার নেই। এ কথা শুনে সিরাজ অনেক হতাশ হয়ে যায়, মন খারাপ করে সেইখান থেকে চলে যায়। তারপর সে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজের খোঁজ করতে থাকে। এভাবে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু সে কোনো জায়গায় কাজ পায় না। তারপর সে ভাবে, আমি তো অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম কিন্তু কোনো জায়গায় তো কাজ পেলাম না। ওদিকে তো আমি মাজেদাকে বলে এসেছি ঘরের ছাউনি ঠিক করব, কাজকর্ম করে, কিন্তু এখন পর্যন্ত তো আমি কোনো কাজ পেলাম না। এদিকে তো বাড়িতে খাবার দাবারও ঠিক মতো নেই, তারপরও তো কাজকর্ম পাচ্ছি না। কাজকর্ম যেটা আগে ছিল সেটাও তো বাদ হয়ে গেছে। এখন মাজেদাকে বাড়ি গিয়ে আমি কি বলবো? মাজেদাকে তো অনেক কষ্ট করতে হচ্ছে আমার জন্যে। হে আল্লাহ, আমাকে একটা উপায় বের করে দাও আল্লাহ তুমি। সারাদিন ঘুরে ঘুরে অনেক ক্লান্ত হওয়ার কারণে সে একটি হোটেলে কিছু পানি খাওয়ার জন্য যায়। সেখানে একটি লোক কিছু বলে, আরে ইমতিয়াজ ভাই, এবছর শুনতে পাচ্ছি কিছু খবরে নাকি এবছর অনেক বর্ষা বন্যা হওয়ার সম্ভাবনা আছে। আরে তুমি এ কেমন কথা বলছো? আল্লাহ না করে এরকম হয় এবছর। এত বর্ষা বন্যা হলে তাহলে মাঠের সকল ফসল নষ্ট হয়ে যাবে। তখন তো দেশে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। তখন গ্রামের সকল কৃষকের অনেক কষ্ট হবে। কিভাবে তাদের জীবন জীবিকা চলবে? আরে ভাই, আমি খবর যেটা শুনেছি সেটাই তো আমি বলছি তোমাকে। আরে খবরে তো নানান ধরনের মিথ্যা কথা বলে খবর প্রচার করে। আগের বছরের খবরে বলেছিল এবছর নাকি কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু হয়েছিল উল্টোটা। ওই বছরই বেশি বৃষ্টিপাত হয়েছিল। আমার তো অনেক কষ্ট হয়েছিল। সে বছর আমার হোটেলের অনেক সমস্যা হয়েছিল। হ্যাঁ ভাই, তোমার কথা ঠিক আছে, খবরের উপর বিশ্বাস না রাখা ভালো। তারপরও তো আমাদের সাবধানতা থাকা ভালো। যদি এরকম হয় তাহলে আমরা আগেই সমস্যার সমাধান করতে পারি সাথে সাথে। সিরাজ তাদের দুজনের কথা শুনে মনে মনে বিভ্রান্তি বোধ করে। সে তখন বাড়ি ফিরে যেতে লাগে। মাজেদা, আমি সারাদিন বিভিন্ন জায়গায় কাজের খোঁজ করেছি কিন্তু কোথাও কোনো কাজ পাই নাই। এখন আমি কি করব বলো মাজেদা? ওগো, এখন তো বাড়িতে কোনো খাবার নেই। এদিকে সকাল থেকে হামিদাকে অনেক অসুস্থ মনে হচ্ছে। সারা শরীর গরম লাগছে, মনে হচ্ছে তাকে জ্বর হয়েছে। আপনি তার জন্য ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসেন। কিন্তু মাজেদা, আমার কাছে তো কোনো টাকা পয়সাই নেই। এখন আমি হামিদার জন্য কিভাবে ওষুধ নিয়ে আসব? কিছু সময়ের মধ্যে হামিদার অবস্থা অনেক খারাপের দিকে যেতে লাগে। ওগো, যদি এখন হামিদাকে ডাক্তারের কাছ থেকে চিকিৎসা না করে তাহলে তার অবস্থা অনেক খারাপ হতে পারে। আমাদেরকে তাড়াতাড়ি কিছু না কিছু একটা করতে হবে। আমি বুঝতে পারছি মাজেদা, কিন্তু আমার কাছে এখন তো একটাও টাকা পয়সা নেই। কিন্তু কিভাবে ডাক্তারের কাছ থেকে হামিদার জন্য ওষুধ নিয়ে আসব? কিন্তু এক কাজ করা যায়, চলো আমরা একসাথে সাদিকের কাছে গিয়ে তাকে বলি। সে আমাদেরকে একটা না একটা উপকার করবে অবশ্যই। তারা দুজন সাদিকের বাড়ির দিকে যেতে লাগে। বাড়ির সামনে এসে জোরে জোরে সাদিককে ডাকতে লাগে। সাদিক যখন বাড়ির বাইরে আসে তখন সিরাজ তাকে বলে, সাদিক ভাই, আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, তাকে চিকিৎসা করাতে হবে, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। যদি তুমি আমাকে কিছু টাকা ধার দিতে তাকে চিকিৎসা করার জন্য, তাহলে আমার অনেক উপকৃত হতো। তোমার উপকারের কথা আমি সারা জীবনও ভুলতাম না, সব সময় মনে রাখতাম। সিরাজ, আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু আমি কি করব বলো? আমারও অবস্থা খুব একটা ভালো নেই। দেখো, আমারও সংসারে অনেক খরচ, বউ বাচ্চা, লেখাপড়া, অনেক খরচ। যত টাকা ইনকাম তত
চাইতে বেশি খরচ হয়ে যাচ্ছে। তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার এই দুঃসময়ে আমি তোমাকে সাহায্য করতে পারলাম না। আমার কাছেও অনেক খারাপ লাগছে। যদি আমার কাছে বেশি টাকা থাকতো তাহলে তোমাকে আমি অবশ্যই সাহায্য করতাম, কিন্তু কি করব বলো? আমিও তো এখন অসহায় হয়ে পড়েছি। আমি তোমাকে সাহায্য করতে পারছি না বলে আমার কাছে খুব খারাপ লাগছে। তুমি আমাকে ক্ষমা করে দিও। সাদিক ভাই, এ শুধু টাকার হিসাব না, এ আমার মেয়ের জীবনের হিসাব নিকাশ। কি সত্যি তুমি আমার এই দুঃসময়ে আমাকে সাহায্য করবে না? তুমি আমার মেয়ের জীবন কি তোমার দয়ার সমতুল্য না? সিরাজ, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। সত্যি আমি তোমাকে সাহায্য করতে চাইছিলাম, কিন্তু আমার নিজের অবস্থা ভালো নেই, এই জন্য আমি তোমাকে সাহায্য করতে পারছি না। কিন্তু আমার বিশ্বাস কেউ না কেউ তোমাকে সাহায্য করবে। এ কথা বলে সাদিক তার ঘরের ভিতর চলে যায়। ঘরের ভিতরে সাদিকের বউ তাকে বলে, কে এসেছিল? তারা যে এত জোরে জোরে কথা বলছিল। আরে আমার বন্ধু সিরাজ এসেছিল। তার মেয়ে হামিদা অসুস্থ হয়েছে, তাকে চিকিৎসা করার জন্য আমার কাছে টাকা ধার চাইতে এসেছিল। আমি তাকে সোজাসুজি নিষেধ করেছি টাকা দিতে পারবো না বলে। কিন্তু সে তো তোমার আগে অনেক ভালো বন্ধু ছিল। সে তো তোমার বিপদে আপদে অনেকবার সাহায্য করেছে তোমাকে। কি জন্য তাকে তুমি টাকা ধার দেওয়ার জন্য নিষেধ করে দিলে কেন? আরে আমি তো কোনো দানদার খুলি নাই যে আসবে তাকে টাকা দান করতে হবে। আর তুমি বলছো যে বন্ধুর কথা না? আমি বন্ধুত্ব যতক্ষণ রাখি যতক্ষণ বন্ধুর কাছ থেকে লাভ হয়। ধরে নাও যে আমি তাকে ধার দিলাম, সে যদি আমার টাকা পরিশোধ করতে না পারে তখন কি হবে? তার তো এখন কোনো কাজকর্ম নেই। আমার মনে হয় তোমাকে এরকমটা করা ঠিক হয় নাই। যদি আল্লাহ না করে কিছু তার মেয়ের হয়ে যায় তো? আরে হয়ে গেলে আমি কি করব? হয়ে গেলে হয়ে যাবে, সে বুঝবে আর তার বউ বুঝবে। আমি ছাড়া আরো অনেক লোক আছে, কেউ না কেউ তাকে সাহায্য করবে। আল্লাহকে ভয় করো, বিপদ আসতে সময় লাগে না। এমনও হতে পারে তোমার সাথে এমনটা কিছু হয়ে যেতে পারে, তখন তোমার অহংকারটাও ভেঙে যেতে পারে এক সময়। আরে এসব ফালতু কথাবার্তা বাদ দাও। এসব কথা লোকজন এমনি এমনি বলে, এসব কথায় কান দিও না। এটা কোনো অহংকারের কথা না। আমার টাকা আমি কাকে দেব কাকে দেব না সেটা আমার ব্যাপার। এদিকে সিরাজ আর তার বউ অনেক হতাশা হয়ে মন খারাপ করে চিন্তা করে। আত্মীয় স্বজনের কাছে টাকা ধার চায়, কিন্তু তাকে কেউ টাকা ধার দেয় না। সকলে টাকা ধার দেওয়ার জন্য নিষেধ করে দেয়। সিরাজ সকলের কাছে গিয়ে তার কষ্টের কথা বলে যে তার কাছে টাকা পয়সা নেই। তার মেয়ের কষ্টের সমস্যার কথা বলে। সিরাজ সকলের কাছে আকুতি মিনতি করে, কিন্তু কেউ তাকে টাকা ধার দেওয়ার জন্য রাজি হয় নাই। সে তখন মনে মনে ভাবে এ দুনিয়া থেকে তাকে সাহায্য করার মতো কেউ আত্মীয় স্বজন লোক কেউ নেই। ঠিক তখন তার মেয়ে তাকে ডেকে উঠে, আম্মু, আমার শরীরে যন্ত্রণা করছে, ব্যথা করছে, অনেক কষ্ট হচ্ছে। ওগো আপনি একটা কিছু করেন, আমার মেয়ে তো মরার মতো অবস্থা হয়ে গিয়েছে। সে মরলে মরুক, তাকে মরতে দাও। সে জানুক সে এক গরিব ঘরের পিতার ঘরে জন্ম নিয়েছে। আমি এখন ক্লান্ত হয়ে গিয়েছি সকলের কাছে টাকা ধার চাইতে চাইতে। কেউ আমাকে টাকা ধার দেওয়ার জন্য রাজি হয় নাই। আমি কারো কাছ থেকে টাকা কি আমি জোর করে কেড়ে নিতে পারবো? ওগো আপনি এরকম কথা বলবেন না। আপনি একবার মহাজনের কাছে গিয়ে বলেন মহাজনকে যে আমার মেয়ে অনেক অসুস্থ, দেখবেন সে কোনো একটা সাহায্য করবে। সিরাজ মহাজনের বাড়ি গিয়ে পৌঁছে মহাজনকে বলে, মহাজন মশাই, আমার মেয়ে অনেক অসুস্থ হয়ে আছে, তাকে চিকিৎসা করা দরকার, কিন্তু আমার কাছে একটাও টাকা পয়সা নেই আমার মেয়েকে চিকিৎসা করব। আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে টাকা ধার চেয়েছি আমার মেয়ের চিকিৎসা করার জন্য, কিন্তু কেউ আমাকে টাকা ধার দেওয়ার জন্য রাজি হয় নাই। এখন একমাত্র আপনি বাকি আছেন, আমাকে সাহায্য করতে পারেন।
সিরাজ, তোমার কথা শুনে আমি অনেক কষ্ট পাচ্ছি। দুঃখের সময়ে কেউ কাউকে সাহায্য করে না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সেটুকু সময় সাথে থাকে যতক্ষণ মানুষের কাছে টাকা পয়সা থাকে। অভাবের সময়ে সবাই দূরে সরে যায়। কিন্তু সিরাজ, তোমাকে একটা কথা বলতে চাই। আমারও অনেক কষ্ট হচ্ছে যে আমি তোমাকে সাহায্য করতে পারছি না। তুমি জানো যে এবছর আমার ফসলগুলো নষ্ট হওয়ার কারণে আমার অনেক লোকসানে পড়তে হয়েছে। আমিও অনেক সমস্যার ভিতরে আমার সংসারটা চালাচ্ছি কোনো রকম ছোট মোটো ধান্দা পানি করে। এদিকে গ্রামের নানান লোকজন আমার কাছে মাঝে মধ্যে টাকা ধার চাওয়ার জন্য চলে আসে। মনে হয় আমি তাদের বাপ লাগি যে আমার কাছে ধার চাওয়ার জন্য চলে আসে। আমি কি শুধু তাদেরকে টাকা দেওয়ার জন্য বসে থাকি? সিরাজ, তুমি এসব কিছু মনে করো না। আমি তোমাকে বলছি না, আমার কাছে গ্রামের অনেক লোকজনই আসে, তাদেরকে বলছি, আমি তোমাকে বলছি না। কোনো সমস্যা নেই মহাজন। নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যখন সাহায্য করে নাই, তখন আপনি কিভাবে করবেন আমাকে সাহায্য? এখন তো ওপর আল্লাহ ভরসা, ওপর আল্লাহ যা করবে তাই মেনে নিতে হবে। কথা বলে সিরাজ সেখান থেকে বের হয়ে বাড়ির দিকে যেতে লাগে আর রাস্তায় যেতে যেতে ভাবতে থাকে। আজকের লোকজন এই দুনিয়াতে বুঝিয়ে দিল, কেউ কারো বিপদের সময় কেউ কাউকে সাহায্য করে না। সিরাজ এসব কথা ভাবতেছিল, ঠিক তখনই মাথা ঘুরে জমিনে পড়ে যায় আর সে অজ্ঞান হয়ে যায়। রাস্তা দিয়ে এক ভালো লোক আসছিল। সে দেখতে পেল সিরাজ অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছে। তার সিরাজের প্রতি দয়া চলে আসে। আরে, এই লোক তো রাস্তায় পড়ে আছে, সে তো অজ্ঞান হয়ে গেছে। তাকে এভাবে ছেড়ে যাওয়া ঠিক হবে না, তাকে আমাকে সাহায্য করতে হবে। ভালো লোক সিরাজকে তার বাড়ি নিয়ে যায়। সিরাজকে অনেক সেবা যত্ন করে কিছু সময় পর সিরাজের জ্ঞান ফিরে আসে। আরে, আমি এখন কোথায়? আমি তো আমার বাসায় যাচ্ছিলাম, কিন্তু আমি এখন কোথায় চলে আসছি? আমাকে এক্ষুনি তাড়াতাড়ি আমার বাসায় ফিরে যেতে হবে। তুমি রাস্তার মাঝে পড়েছিলে, এই জন্যে আমি তোমাকে আমার বাড়ি নিয়ে এসেছি। তোমাকে এখন বাড়ি ফিরে যাওয়া ঠিক হবে না, তাকে আগে কিছু সময় বিশ্রাম করতে হবে, তারপর তুমি তোমার বাড়ি ফিরে যেও। আপনি কেন আমাকে সাহায্য করলেন? আপনি তো আমাকে চিনেন না, জানেন না, তারপরও কেন আপনি আমাকে সাহায্য করলেন? আর আমাকে আপনি বাড়ি নিয়ে আসলেন এবং কি অনেক সেবা যত্ন করলেন। দেখো সিরাজ, জীবনে শুধু নিজের লাভের হিসাব করলেই চলে না। কেননা এই দুনিয়াতে আমরা মানুষ, এক একজনের বিপদে আরেকজন সাহায্য করবে, এটাই আমাদের কর্তব্য। যদিও কোনো ব্যক্তি দুঃখ কষ্টের মাঝে থাকে, তাহলে আমাদের কর্তব্য তাকে সাহায্য করা। এমনও তো হতে পারে তুমি বিপদের সময় কারো অন্য মানুষের সাহায্য করেছো, কিন্তু আমি যতটুকু জানি ভালো কর্ম এই দুনিয়ার একটি ইবাদত। কিন্তু হ্যাঁ, কিছু লোক আছে যে এইরকম, সে শুধু তার নিজের লাভের চিন্তা করে। অন্য লোকজন দুঃখ কষ্টে আছে কি না, না খেয়ে আছে, মরুক বাঁচুক, সে চিন্তা ভাবনা কিছুই করে না। হ্যাঁ, তারপরও এই দুনিয়াতে কিছু ভালো লোক আছে, মানুষের দুঃখ কষ্টর মাঝে চিন্তা ভাবনা করে। হ্যাঁ, আর তুমি কোথায় গিয়েছিলে যে এইভাবে রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিল? তোমাকে তো দেখে মনে হচ্ছে অনেক হতাশার মাঝে আছো। আমার মেয়ে অনেক অসুস্থ হয়ে আছে। আমার কাছে একটিও টাকা পয়সা নাই যে আমার মেয়ের চিকিৎসা করব। আমি আমার সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে গিয়েছিলাম টাকা ধার করার জন্য, আমার মেয়ের চিকিৎসা করার জন্য, কিন্তু কেউ আমাকে টাকা দেয় নাই। শেষমেশে আমি আমার মহাজনের কাছে গিয়েছিলাম টাকা ধার করার জন্য, কিন্তু সে আমাকে টাকা না দেওয়ার কথা বলে দিয়েছে। আমি এসব কথা ভাবতে ভাবতে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই আমার মাথা ঘুরে আমি পড়ে যাই। তারপরে আমার কিছুই মনে ছিল না। জ্ঞান ফিরে যখন দেখি, তখন আপনাকে সামনে দেখতে পেলাম। সেই ভদ্রলোক তাকে অনেকগুলো টাকা দেয়। এই টাকাগুলো দিয়ে তোমার মেয়ে চিকিৎসা করাবে। যেগুলো টাকা বেঁচে থাকবে সেই টাকাগুলো দিয়ে তুমি একটা ভালো ব্যবসা করবে। যখন তোমার কাছে টাকা পয়সা বেশি হয়ে যাবে, তখন তুমি আমার টাকাগুলো আমাকে পরিশোধ করে দিও।
কিন্তু আপনি আমাকে চিনেন না, জানেন না, তারপরও এতগুলো সাহায্য করলেন। এখন তো আপনি আমার বাপ মা, আত্মস্বজন, বন্ধু বান্ধব, এখন আপনি সবার ঊর্ধ্বে। আমি আপনার এই উপকারের কথায় কত খুশি হয়েছি আমি কোনোদিনও আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনার এই উপকারের কথা আমি সারা জীবন মনে রাখবো। আরে ভাই, এটা কোনো বড় বিষয় না, এটা কোনো বড় কাজ না। তুমি যাও তাড়াতাড়ি তোমার বাড়ি ফিরে তোমার মেয়েকে তাড়াতাড়ি চিকিৎসা করো গিয়ে। সিরাজ তার বাড়ি তাড়াতাড়ি যেতে লাগে। আর তার মেয়ে চিকিৎসা করে, তার মেয়ে কিছুদিনের ভিতরে সুস্থ হয়ে যায়। একদিন মাজেদা সিরাজকে বলে, ওগো, আপনি তো আমাকে বললেন না এতগুলো টাকা কোথা থেকে পেয়েছেন? মাজেদা, এই টাকাগুলো আমাকে এক লোক দিয়েছিল, কিন্তু আমি তাকে চিনি না সে কোন ব্যক্তি ছিল। কিন্তু সে আমার কাছে সকল আত্মীয় স্বজন, বাপ মা, বন্ধু বান্ধব সবার চাইতে ঊর্ধ্বে ছিল। তার পরিচয় আমি জানতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে তার পরিচয় দেয় নাই। সে আমাকে বলেছে সে নাকি আমাকে রাস্তায় অজ্ঞান অবস্থায় পেয়েছিল। সে আমাকে এই টাকা দিয়ে বলল তোমার মেয়ে চিকিৎসা করবে, আর যে টাকাগুলো বেঁচে থাকবে সে টাকাগুলো দিয়ে তুমি একটা ব্যবসা করবে, করে তোমার জীবন জীবিকা নির্ভর করবে। হ্যাঁ, আপনি ঠিক কথা বলেছেন। এই ব্যক্তি আমাদের কাছে সকল আত্মীয় স্বজন, বাবা মা সবার চাইতে ঊর্ধ্বে। মাজেদা, আমার কাছে এখন অনেকগুলো টাকা বেঁচে আছে। এখন মনে হচ্ছে এই টাকাগুলো দিয়ে কোনো একটা ব্যবসা করি, কিন্তু আমি বুঝতে পারছি না কোন ব্যবসাটা করব। ওগো, আমি বলছিলাম কি আমরা একটা সিঙ্গারা দোকান চালু করি, সেই দোকানে সিঙ্গারা বিক্রি করব। আপনি তো জানেন আমি কত সুন্দর করে সিঙ্গারা বানাতে পারি। হ্যাঁ মাজেদা, তুমি ঠিক কথা বলেছ। তোমার সিঙ্গারা গড়া সকল মানুষ ভালোবাসবে খেতে। আমি এক্ষুনি বাজারে গিয়ে কিছু জিনিসপত্র নিয়ে আসি। কালকে থেকে আমরা সিঙ্গারার দোকান চালু করে দেব। সিরাজ বাজারে গিয়ে সিঙ্গারা বানানোর জন্য জিনিসপত্র নিয়ে আসে, আর পরের দিন থেকে এসে সিঙ্গারার দোকানে সিঙ্গারা বেচতে শুরু করে। আরে ভাই সিরাজ, এখন দেখি তুমি সিঙ্গারার দোকান চালু করে দিয়েছো। দেখি তোমার সিঙ্গারাগুলো কেমন খেতে। হ্যাঁ হ্যাঁ, কেন না ভাই, আমি তোমাকে এক্ষুনি সিঙ্গারা খেতে দিচ্ছি। হ্যাঁ নাও ভাই, সিঙ্গারা খেয়ে দেখো কেমন লাগে আমার সিঙ্গারাগুলো। তুমি আমার প্রথম কাস্টমার। সে লোক সিঙ্গারা খেতে লাগে। সে খেতে খেতে অনেকগুলো সিঙ্গারা খেয়ে নেয়। তাকে সিঙ্গারাগুলো অনেক ভালো লেগেছে খেতে, এজন্য সে খেতে খেতে 7-8টি সিঙ্গারা খেয়ে নেয়। আরে সিরাজ ভাই, তুমি সিঙ্গারাতে কি দিয়েছো? পেট ভরে যাচ্ছে কিন্তু মন ভরছে না। মনে হচ্ছে আরো 4-5টা সিঙ্গারা খেয়ে নি, কিন্তু এখন আর খাবো না। যদি বেশি খাই তাহলে তো পেট খারাপ হয়ে যাবে, তখন তো অনেক সমস্যা হবে পেটে। কিছুদিন পরে সিরাজের সিঙ্গারার নাম ছড়িয়ে পড়ে চারিদিকে। বিভিন্ন জায়গা থেকে সিরাজের সিঙ্গারা খাওয়ার জন্য অনেক লোকজন আসতে থাকে। এ কথা মহাজনের কান পর্যন্ত পৌঁছে যায়। মহাজন সিরাজের সিঙ্গারা সুনাম শুনে তার দোকানে আসে। আরে বাহ বাহ সিরাজ, অনেক বড় দোকান খুলে দিয়েছ। কয়েকদিন আগেই তো মানুষের বাড়ি বাড়ি টাকা ধার চেয়ে বেড়াচ্ছিলে, হঠাৎ করে এত অল্প সময়ে কিভাবে এত টাকা পয়সা কোথা থেকে পেলে, যা দিয়ে তুমি এত বড় দোকান খুলে দিলে? মহাজন মশাই, এসব ওপর আল্লাহর কুদরত, তার কাছে কোনো কিছুর কম নেই। আল্লাহ সকলের উপরে খেয়াল রাখে। আরে বাহ, আজকাল তো খুব জ্ঞানের কথাও বলছিস। তোর সিঙ্গারার দোকানের নাম তো অনেক শুনছি, দেখি তোর সিঙ্গারাগুলো কেমন খেতে। হ্যাঁ হ্যাঁ, কেন না, এক্ষুনি দিচ্ছি। মাজেদা, এক্ষুনি মহাজনকে সিঙ্গারা দাও। যখন মহাজন মাজেদার হাতের তৈরি সিঙ্গারা খায়, তখন তো সে তার প্রশংসাই করতে থাকে। আরে বাহ, কত সুন্দর সুস্বাদু সিঙ্গারা। সিরাজ, তোর বউয়ের হাতে তো সিঙ্গারা অনেক মজাদার। সত্যি এরকম সিঙ্গারা আমি আর কখনো খাইনি জীবনে। আচ্ছা সিরাজ, আমি এখন যাচ্ছি। তোর সিঙ্গারার দাম কত হয়েছে? মহাজন মশাই, আপনি এ কেমন কথা বলছেন? আপনার কাছে আমি কিভাবে দাম নেব? আরে ভাই সিরাজ, তুমি কেন টাকা নিবে না? এটা তোমার ব্যবসা। ব্যবসার কাছে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কিছুই চলে না। যদি তুমি এভাবে ব্যবসা চালাও তাহলে তো তুমি অনেক সমস্যার ভিতরে পড়বে পরে। হ্যাঁ, আমি তোমার ওই দিনে সাহায্য করতে পারি নাই, এজন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ভাই, আমি এখন তোমাকে টাকা দিলাম, এই টাকা নিয়ে নাও।
মহাজন সিরাজকে টাকা দিয়ে সেইখান থেকে চলে যায়। এভাবে কিছুদিন যেতে থাকে। একদিন যখন সিরাজ তার বাসার ভিতরে ছিল, তার কাছে তার বন্ধু সাদিক আসে। সিরাজ, আমার ছেলে অনেক অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। কেউ আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করছে না। শুধু একমাত্র ব্যক্তি তুমি বাকি আছো যে তুমি আমাকে সাহায্য করতে পারো। আরে সাদিক ভাই, তুমি চিন্তা করছো কেন? আমি তোমাকে এক্ষুনি টাকা দিচ্ছি। সিরাজ সাদিককে টাকা দিয়ে দেয়। সাদিক মনে মনে ভাবছিল যে আমি যেভাবে তাকে টাকা দেই নাই, ঠিক তেমনি সে আমাকে টাকা দেবে না। কিন্তু সিরাজ এরকমটা করেনি। সিরাজ তাকে সাহায্য করেছে। এসব দেখে সাদিক তার নিজের ভুল বুঝতে পারে আর সিরাজকে বলে, আজ আমি বুঝতে পেরেছি আসল বন্ধুর পরিচয়। তুমি বিপদে পড়েছিলে কিন্তু আমি তোমাকে কোনো টাকা পয়সা দিয়ে সাহায্য করি নাই। আর তোমার দুঃখ কষ্ট নিয়ে আমি তামাশা করেছি। আমার অহংকারে আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি তোমাকে কোনো সাহায্য করার জন্য নিষেধ করে দিয়েছি। কিন্তু আজকে আমার চোখ খুলে গেছে। টাকা পয়সা দিয়ে সব কিছু পাওয়া যায় না। এই দুনিয়াতে অর্থ সম্পদ সবকিছু একটা মানুষের লোভ লালসা ছাড়া আর কিছুই না। এই দুনিয়াতে ভালো বন্ধু সকল অর্থ সম্পদের চাইতে বেশি মূল্যবান। আমি আমার ভুল বুঝতে পেরেছি বন্ধু। সিরাজ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে ভাই সাদিক, মাপ চাচ্ছ কেন? মাপ চাওয়ার কোনো দরকার নেই। আমি যা কিছু করেছি এটা আমার কর্তব্য ছিল। সত্যিকারের বন্ধুর আসল পরিচয় হচ্ছে একজনের দুঃখ কষ্টের মাঝে আরেক বন্ধু তাকে সাহায্য করবে। তোমার ওপর যেটা আমার কর্তব্য ছিল আমি সেটা পালন করেছি। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই সবচাইতে বড় কথা। চিন্তা করবে না, এই দুনিয়াতে টাকা পয়সা অর্থ সম্পদ আমোদ ফুর্তি জীবনের সবচাইতে বন্ধু হচ্ছে সত্যিকারের বন্ধু হচ্ছে সবচাইতে মূল্যবান জিনিস। আর এটা সত্য কথা যে আমি তোমাকে আমার মন থেকে তোমাকে ক্ষমা করে দিয়েছি। এখন তুমি তাড়াতাড়ি যাও তোমার বাড়ি, গিয়ে তোমার ছেলের চিকিৎসা করো। সাদিক তার বাড়ি ফিরে যায়। সিরাজ তার বউকে বলে, মাজেদা, আমাদের কাছে বেশ ভালোই টাকা পয়সা জমা হয়েছে এবং কি আমাদের সংসারটাও বেশ ভালো মতোই চলছে। আমার এখন মনে হচ্ছে ওই ব্যক্তির টাকাগুলো ফেরত দিয়ে আসি। হ্যাঁ, আপনি ঠিক কথা বলেছেন। সেই দুঃখ কষ্টের সময়ে সেই ভালো ব্যক্তি আমাদেরকে সাহায্য করেছিল বলে আজ আমরা এই সুখের মুখ দেখতে পেয়েছি। এই সব কিছুই তার সাহায্যের কারণে আমরা এত দূর আসতে পেরেছি। এখন আপনি তার টাকাগুলো ফেরত দিয়ে আসেন। সিরাজ সেই ভালো ব্যক্তিকে টাকা দেওয়ার জন্য রওনা দেয়। যখন সে সেই বাড়ি যায়, সে বাড়িতে দেখতে পেল বাড়ির ভিতরে সে ভালো লোক নেই। সিরাজ ওইখানে অন্য লোককে দেখতে পেল। সিরাজ তাকে বলে, আরে ভাই, এই বাড়িতে আগে অন্য একজন ব্যক্তি ছিল, তার সাথে আমি দেখা করতে চাই। কোন ব্যক্তি? তার নাম কি? নাম তো আমি জানি না, কিন্তু সে অনেক ভালো মনের ব্যক্তি ছিল। আরে আমি তো এরকম কোনো লোক দেখছি না। আমি তো এখানে 15 বছর ধরে বসবাস করি। আরে ভাই, আমার ভালো করে মনে পড়ছে সেই লোক আমাকে এই বাড়িতেই নিয়ে এসেছিল। আমি এখানে মনে পড়ছে মোটামুটি 4-5 ঘন্টা ছিলাম। আরে এ কি ফালতু কথা বলছো? আমি বারবার বলছি যে আমি এখানে 15 বছর ধরে বসবাস করি, অন্য কোনো লোক এখানে থাকে না। কিন্তু তুমি তো আমার সময় নষ্ট করছো। এখন তুমি যাও, আমার কাজ করতে দাও আমাকে। তখন সিরাজ বাড়ি ফিরে চলে আসে। এসে তার বউকে বলে, মাজেদা, আজকে আমাকে এক রহস্যময় সময়ের সম্মুখীন হতে হলো। আমাকে সেই ভালো ব্যক্তি যেই বাসায় নিয়ে গিয়েছিল, আমি সেখানে আজকে গিয়েছিলাম, তাকে দেখতে পেলাম না, অন্য একজনকে দেখতে পেলাম। তাকে যখন জিজ্ঞাসা করলাম সে বলল যে এখানে কেউ থাকে না, সে এই বাসায় 15 বছর ধরে বসবাস করে, সে ছাড়া আর অন্য কোনো ব্যক্তি থাকে না সেইখানে। কি আপনার ঠিকমতো মনে হচ্ছে যে ওই ভালো ব্যক্তি আপনাকে ওই বাসায় নিয়ে গেছিল? আরে হ্যাঁ, আমার ঠিক মতোই মনে আছে। ওই বাসার সব কিছুই আমি সুন্দরভাবে চিনতে পেরেছি। ওই ব্যক্তি আমাকে ওই বাসায় নিয়ে গিয়েছিল। আমি ওখানে কমসে কম 4-5 ঘন্টা ছিলাম। কিন্তু যখন আজ আমি ওই বাসায় গেলাম, কিন্তু আমি তাকে দেখতে পেলাম না, অন্য লোককে দেখতে পেলাম। তাকে যখন জিজ্ঞাসা করলাম সে জোর গলায় বলল যে আমি এই বাসায় 15 বছর ধরে বসবাস করি, আমি ছাড়া অন্য কোনো লোক এই বাসায় বসবাস করে না।
আমার তো মনে হচ্ছে এসব আল্লাহর ওপর থেকে কুদরতের ইশারা। এসব আপনার সততা এবং মানুষের প্রতি স্নেহ ভালোবাসার কারণে আল্লাহ আপনার ওপর খুশি হয়ে এরকমটা করেছে। তারপর থেকে সিরাজ সকল অসহায় মানুষের সাহায্য করতে থাকে। এক সময় সিরাজ অনেক সুন্দর একটি বাড়ি তৈরি করে নেয়। এভাবে তার জীবনযাপন কেটে যায়।